সো হে ওয়েলকাম ব্যাক। আজকের আমরা চলে এসেছি আবার ক্লাস 9-এর অঙ্ক নিয়ে, বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারের অঙ্ক নিয়ে। আজকে কিন্তু আবারও আমরা করে ফেলবো বৃত্তের ক্ষেত্রফল। কোষে দেখি 18-র করবো কিন্তু মাত্র 3টে অঙ্ক। কোন 3টে অঙ্ক তোমরা কিন্তু এইখানে ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে। আজকে আমরা করবো কিন্তু 23, 24 এবং 25, এই 3টে অঙ্ক কিন্তু আজকে আমরা করব। আর আগের ভিডিওতে পুরো আমরা 1 থেকে 22 পর্যন্ত আলোচনা করেছিলাম। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে কিন্তু ক্লিক করে দেখে নাও। তাহলে আজকে আমরা যে পৃষ্ঠার অঙ্ক করব, পৃষ্ঠা কত? 261 পৃষ্ঠার অঙ্ক। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব কতর দাগে? 23-এর দাগে। তো দেখো, আমরা আজকে তো প্রথমেই শুরু করব 23-এর দাগের অঙ্ক থেকে। দেখো 23-এর দাগের অঙ্কে বলে দিয়েছে 20 সেমি, 15 সেমি এবং 25 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তারপরে দেখবে বলে দিয়েছে অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে নির্ণয় করি। তাহলে দেখো, প্রথমে বলে দিয়েছে একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজটার মাপ কত কত বলে দিয়েছে, বাহুগুলোর মাপ। দেখো ত্রিভুজের মাপ বলে দিয়েছে, ভালো করে তোমরা যদি দেখো, ত্রিভুজের একটার মাপ দেখবে বলে দিয়েছে কত? 15। আর আরেকটার দেখবে মাপ কত বলে দিয়েছে? 20। এবং আরেকটার মাপ দেখবে কত বলে দিয়েছে? বলে দিয়েছে কিন্তু 25, তাই তো? তাহলে আমি দেখো ত্রিভুজটাকে না এইভাবে আঁকছি। দেখো এই 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 কেন আমি দেখো এরকমভাবে আঁকলাম বলো তো? কেন আমি এরকমভাবে আঁকলাম? তার কারণ দেখো, এখানে এই বাহুটার মাপ কত বলে দিয়েছে? 20। এই বাহুটার মাপ আমি ধরে নিচ্ছি 15 এবং এই বাহুটার মাপ হলো 25। তাহলে দেখো, 3টে বাহু যদি কোনো ত্রিভুজের আলাদা আলাদা হয়, আগে আমি নামটা দিয়ে নিই ABC বলে। দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু এক্ষেত্রে আলাদা। দেখো একজন 25, একজন 20, একজন 15। তাহলে দেখো, যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যই হয় আলাদা আলাদা, সেই ধরনের ত্রিভুজকে আমরা কি বলে থাকি বলো তো? সেই ধরনের ত্রিভুজকে আমরা কিন্তু বলে থাকি বিষম বাহু ত্রিভুজ। সেই ধরনের ত্রিভুজকে আমরা কি বলি? বিষম বাহু ত্রিভুজ। এটা কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে? বিষম বাহু ত্রিভুজ কিন্তু আমরা বলে থাকি। এইবারে দেখো বলে দিয়েছে ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত আঁকতে বলেছে, মানে অন্তর্বৃত্ত। মানে কি হবে? এরকমভাবে একটা বৃত্ত আঁকতে বলে দিয়েছে এবং ত্রিভুজের বাইরে একটা কিন্তু বৃত্ত আঁকতে বলে দিয়েছে এবং সেই বৃত্তগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল পরে নির্ণয় করব, অন্তর্বৃত্ত পরিবৃত্ত সব পরে আঁকবো। আগে না আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করি। ত্রিভুজটা দেখো যে আঁকলাম না, সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা চলো আগে আমরা নির্ণয় করি। তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ। তাহলে দেখো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি করে নির্ণয় করতে হয় বলো তো? দেখো আমি এখানে দেখো লিখছি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। তাহলে এর কি ক্ষেত্রফল? তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি তোমরা বলো তো? তোমরা কিন্তু 15.2-তে করেছো, কোষে দেখি 15.2-তে দেখবে ক্ষেত্রফলের সূত্র হলো রুট S ইন্টু S মাইনাস A আবার ইন্টু S মাইনাস B, তাই তো? S মাইনাস B, তারপরে ইন্টু S মাইনাস C, তাই না? এই হলো কিন্তু বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এবারে S মানে কি? S কথার মানে হলো কিন্তু অর্ধ পরিসীমা। S কথার মানে কি? অর্ধ পরিসীমা। আমি এখানে দেখো করে নিচ্ছি অর্ধ পরিসীমাটা, অর্ধ পরিসীমা, ঠিক আছে? তাকে আমরা কি বলে থাকি বলো তো? এস। এবং এস এর দৈর্ঘ্য আমরা কি করে নির্ণয় করব? দেখো পরিসীমা মানে কি? পরিসীমা মানে কিন্তু হলো এইখান থেকে এই এতটা, তারপর এখান থেকে এতটা, আবার এখান থেকে এতটা যোগফলকে বলা হয় কিন্তু কি? পরিসীমা। তাহলে পরিসীমা মানে কি? 3টে বাহুর যোগফল। তাহলে দেখো এই বাহুটা কি রয়েছে? 15 যোগ এই বাহুটা দেখো কত রয়েছে? 20 যোগ এই বাহুটা দেখো কত রয়েছে? 25। এই হলো পরিসীমা। আর অর্ধ পরিসীমা মানে কি? 2 দিয়ে আমরা ভাগ করে দেব, তাই না? তাহলে বলো কত হচ্ছে? 15 আর 25-এ 40 আর 20-তে 60। 60কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? দেখো 60কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত পাবো? 30। তাহলে অর্ধ পরিসীমা আমি কত পেলাম? 30। বোঝা গেল? তাহলে এস মানে কি? অর্ধ পরিসীমা, যার মান আমরা পেলাম 30। আর এই যে এই বাহুগুলোকে, এই যেমন প্রথম বাহুটা রয়েছে 15, এটাকে আমি ভেবে নিচ্ছি এ। এই আরেকটা বাহু দেখো রয়েছে কত? 20, তাকে আমি কি ভেবে নিচ্ছি? বি ভেবে নিচ্ছি। এই বাহুটা এই যে এসি, যেটার মান হলো 25, তাকে আমি ভেবে নিচ্ছি সি। এরকমভাবে আমি কিন্তু ভেবে নিচ্ছি, ঠিক আছে?
তাহলে চলো আমি এক এক করে মানগুলোকে বসাই তো এখানে, দেখি তাহলে কত হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো এসের জায়গাতে আমি কত লিখবো, এসের মান দেখো আমি কত পেয়েছি 30, তাহলে এই দেখো আমি লিখছি 30। আবার দেখো এখানে এসের জায়গায় লিখছি 30 মাইনাস এর জায়গাতে কত লিখবো, এই দেখো এ মানে হলো কত 15, তাহলে এ মানে লিখছি 15। আবার দেখো এস মানে কত 30 বিয়োগ দেখো এখানে কত রয়েছে বি, বি এর মান দেখো কত, এই দেখো বি মানে হলো 20, ঠিক আছে। আবার তোমরা এখানে দেখো এস মানে কত লিখবো 30 মাইনাস, বলো তো সি এর জায়গাতে আমরা কত লিখবো, এই দেখো সি এর মান হলো কিন্তু 25, বোঝা গেল। এই রকমভাবে কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে হয় বিষমবাহু ত্রিভুজের। তারপরে দেখো আবার 30 যেমন লেখা আছে লিখছি, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, তাহলে দেখো 30 থেকে 15 বিয়োগ করলে কত হবে 15। আবার দেখো 30 থেকে 20কে আমরা বিয়োগ করলে কত পাবো 10, এবং 30 থেকে আমি যদি 25কে বিয়োগ করি তাহলে আমি কত পাবো 5। আশা করি তোমরা বুঝতে পারলে এতটা। এইবারে দেখো কিভাবে করব, দেখো এখানে কত রয়েছে রয়েছে দেখো 30কে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি কত পাবো, 30কে আমি যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো 15, 15কে 5 দিয়ে ভাগ করলে কত পাবো 3, তাহলে কত পাচ্ছি আমরা 2 5 গুণ 3। আচ্ছা 15কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি কত পাবো, 5 দিয়ে করলে পাবো 5 3 15, কী কী পাচ্ছি আমরা 5 আর 3, তাহলে দেখো আমি এরমভাবে লিখছি 5 আর 3। এরপরে দেখো এখানে কত রয়েছে 10কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে, 2 দিয়ে ভাগ করলে হবে 2 5 10, 2 আর 5 পাচ্ছি, হ্যাঁ 2 আর 5। আর এই যে 5টা একে তো কিছু করতে পারবো না, যেমন আছে আমি কি করব দেখে দেখে টুকে দেবো, ঠিক আছে। এই 5কে আমি দেখে দেখে এখানে টুকে দিলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এইবারে কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে, দেখো খুব ভালো করে কিন্তু দেখো, দেখো এখানে দেখো 2 কটা রয়েছে, এই একটা 2 আর এই একটা 2, দুটো, তাহলে আমি কি লিখতে পারি 2 এর মাথাতে স্কোয়ার। আবার দেখো 5 কটা রয়েছে, দেখো দুটো, তাহলে দেখো আমি না এই দুটো 5 আছে বলে 5-এর মাথায় কি দিচ্ছি স্কোয়ার। আবার দেখো এইখানে দুটো 5 রয়েছে, তাহলে আবার আমি কি লিখতে পারি 5-এর মাথাতে স্কোয়ার। এবারে দেখো কি রয়েছে, এখানে একটা 3 আর এখানে একটা 3, তাহলে আমি কি লিখতে পারি 3-এর মাথাতেও স্কোয়ার। বোঝা গেল, আশা করি বুঝতে পারলে। এবারে তোমরা কিন্তু এই জিনিসটা সবাই জানো যে যে সমস্ত সংখ্যার মাথাতে স্কোয়ার থাকে তাদের মাথা থেকে কিন্তু রুট আর স্কোয়ার দুটোই উঠে পালায়। তাহলে এখানে কি হবে 2 পড়ে থাকবে, 5 পড়ে থাকবে, 5 পড়ে থাকবে, 3 পড়ে থাকবে, কারণ এই সংখ্যাগুলোর মাথায় স্কোয়ার আছে আর রুটও রয়েছে, তাহলে রুট আর স্কোয়ার কিন্তু এক জায়গায় থাকতে পারে না, উঠে পালাবে। তাহলে দেখি আমাদের গুণ করে কত হচ্ছে, 2 5 10, 10 5 কত হচ্ছে 50, 50 3 কত হচ্ছে 150, তাহলে আমি কত পাচ্ছি 150 বর্গ। যেহেতু আমি দেখো ক্ষেত্রফল বের করছি, তাহলে বর্গ কথাটা তো লিখতেই হবে, বর্গ সেমি, ঠিক আছে। তাহলে আমি এই যে ত্রিভুজটা দেখো রয়েছে না, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত পেলাম 150। এবারে না আমি এইগুলোকে একটু মুছে দিই, এগুলোকে আবার একটু পরে লিখবো, ঠিক আছে। আমি ত্রিভুজটাকে আরেকবার কিন্তু দেখো মুছে ভালো করে পরিষ্কার করে কিন্তু একবার আঁকি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে এবং ক্লিয়ার লাগবে। তাহলে দেখো এই তো ত্রিভুজটা দেখো ছিল এরকম এরকম এরকম, এই তো ত্রিভুজটা ছিল এরকম ধরনের একটা ত্রিভুজ ছিল, যার এই বাহুটার মান আমি ধরে নিয়েছিলাম 15, এই জায়গাটা 20 এবং এই জায়গাটা 25 এরকম, এবং ত্রিভুজে দেখবে আমি একটা নাম দিয়েছিলাম এ বি আর সি। এবারে আমি কি করব, ত্রিভুজের না একটা উচ্চতা বের করব, ত্রিভুজের উচ্চতা মানে কি, ত্রিভুজের এই শীর্ষবিন্দু থেকে এই যে ভূমি, এই ভূমি পর্যন্ত যে লাইনটা, শীর্ষবিন্দু থেকে শুরু করে ভূমি পর্যন্ত এই লাইনটাকে আমি কি বলি উচ্চতা, যার নাম আমি দিচ্ছি কি এডি। এই উচ্চতার মাপটাকে কিন্তু আমি বের করব, ঠিক আছে। তাই জন্য দেখো আমি কিন্তু এখানে দেখো লিখছি প্রশ্নানুসারে, দেখো আমি কি লিখছি এখানে প্রশ্নানুসারে, তাহলে দেখো প্রশ্নানুসারে লিখলাম। এবারে প্রশ্নানুসারে লেখার পরে দেখো আমি এই দিকে লিখছি 150। আচ্ছা বলো তো তোমরা 150 মানে এই ত্রিভুজটার কিসের মাপ, দেখো আমরা এক্ষুনি কিন্তু বের করেছি 150 বর্গমিটার হলো এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল, তার মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হলো কি 150। তাহলে আমি দেখো এই দিকে 150 লিখেছি মানে কি ত্রিভুজটার ক্ষেত্রফল লিখেছি, তাহলে আমি যদি এদিকে ত্রিভুজটার ক্ষেত্রফল লিখে থাকি, এইদিকে যদি আমি ত্রিভুজের ক্ষেত্রফল লিখে থাকি, তাহলে এদিকে আমি কি লিখবো ক্ষেত্রফলের সূত্র লিখবো। এবার ক্ষেত্রফলের সূত্র কি লিখবো, ক্ষেত্রফলের সূত্র কি লিখবো, দেখো একটা কমন সূত্র কিন্তু আছে যেটা কিন্তু সর্বদা ক্ষেত্রফল বের করবার সময় ব্যবহার করা হয়, সমস্ত ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা ব্যবহার করা হয়, 1/2 ইন্টু ভূমি, এই সূত্রটা তোমরা সবাই জানো কিন্তু, ভূমি ইন্টু উচ্চতা, এটা কিন্তু তোমরা সবাই জানো। এই সূত্রটা কিন্তু যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রেই নির্ণয় করা হয়। তাহলে দেখো আমি তাই জন্য কি লিখলাম, এদিকে ক্ষেত্রফলের মাপ লিখলাম, এদিকে ক্ষেত্রফলের কি
কী লিখলাম? সূত্র লিখলাম। তাহলে চলো এবারে আমরা অঙ্কটাকে করি। দেখো এখানে লিখছি কত, 1/2 ইন্টু ভূমি রয়েছে, দেখো এখানে রয়েছে ভূমি। ভূমি কত লিখবে? এই দেখো বি থেকে এই যে সি পর্যন্ত ভূমির মাপ আমরা কত জানি? 20। তাহলে দেখো আমি ভূমির জায়গায় লিখছি 20। উচ্চতার জায়গাতে কত লিখবো? উচ্চতা মানে এই যে এইটা হলো, এই এডি হলো উচ্চতা, মাপ জানিই না। তাহলে উচ্চতার জায়গায় আমি হর্ষও লিখছি, হ্যাঁ উচ্চতার হর্ষটাকে লিখছি, যেহেতু আমি জানি না। তো তাহলে দেখি কাটাকুটি করি, 2 1 2, 20কে ভাগ করলে কত হবে? 10। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 10 ইন্টু উচ্চতা সমান সমান 150। তাহলে উচ্চতাটাকে না আমি শর্টে হর্ষও বলে লিখছি, ঠিক আছে? আচ্ছা দেখো 10টা গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে দেখো আমি এরকমভাবে লিখতে পারি, উচ্চতা সমান সমান কী লিখতে পারি? 150 বাই, দেখো 10টা কী ছিল? গুণ, এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাই না? 0 0 কাটছি, কাটলে কি পেয়ে যাবো? এখানে কেবলমাত্র পাবো কিন্তু 15। বোঝা গেল? তাহলে উচ্চতার মান দেখো আমি কত পেলাম? পেলাম কিন্তু 15। ঠিক আছে, তাহলে এই যে উচ্চতাটা ভালো করে দেখবে, এই যে এডি, এই যে এডি উচ্চতাটা, তার মান আমরা কত পেয়েছি বলো তো? পেয়েছি কিন্তু 15। অর্থাৎ এইখান থেকে এই যে এতটার মান আমরা কত পেলাম বলো তো? পেয়েছি কিন্তু 15। বোঝা গেল? এই আমরা পেলাম উচ্চতা। এইবারে কি বলেছে? বলে দিয়েছে অঙ্কের মধ্যে এখানে একটা পরিবৃত্ত আঁকা হয়েছে এবং একটা অন্তর্বৃত্ত আঁকা হয়েছে। অন্তর্বৃত্ত মানে কি? অন্তর্বৃত্ত মানে হলো ত্রিভুজের মধ্যে দিয়ে বৃত্ত, এটাকে বলি আমরা অন্তর্বৃত্ত। ঠিক আছে, এই হলো অন্তর্বৃত্ত, এরকম একটা আঁকা হয়েছে। আর কি করা হয়েছে? একটা পরিবৃত্ত আঁকা হয়েছে। পরিবৃত্ত পরে আঁকছি, আগে আমরা এই যে অন্তর্বৃত্তটা আঁকলাম না, ভালো করে দেখবে, এই যে অন্তর্বৃত্তটা আঁকলাম, এই অন্তর্বৃত্তটার কি জানতে চেয়েছে বলো তো? ক্ষেত্রফল বের করতে বলেছে অন্তর্বৃত্তটার। তাহলে এই একটা অন্তর্বৃত্ত এঁকেছি। এবারে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কি করে বের করব? ক্ষেত্রফল বের করবার সূত্র কি? বৃত্তের যে কোনো বৃত্তের ক্ষেত্রফল বের করবার সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে আমাকে এই বৃত্তটার আগে আর জানতে হবে। কি জানতে হবে? আর। তাহলে তোমরাই বলো কি করে আমি আর বের করব? আর মানে কি? আর মানে হলো কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র থেকে, ভালো করে দেখবে, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো লাইনকে আমরা কি বলি? আর বা ব্যাসার্ধ বলি। বোঝা গেল? তাহলে দেখো এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ভালো করে দেখবে, এই যে কেন্দ্র, এই হলো বৃত্তের কেন্দ্র। ভাবো আমি কেন্দ্রের একটা নাম দিচ্ছি ও। ঠিক আছে, এই যে বৃত্তের কেন্দ্র ও থেকে এই ডি পর্যন্ত, এই জায়গাটাকে আমরা কি বলবো? বলবো কিন্তু ব্যাসার্ধ, তাই তো? বা আর বলবো, ব্যাসার্ধকে আমরা কি বলি? আর। এইবারে এই মাপটাকে আমাদের বের করতে হবে, এই যে ও থেকে ডি পর্যন্ত এই মানটাকে কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে বলো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আমরা কি করে বের করি? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ তোমরা কিন্তু সবাই জানো, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের করবার সূত্র কি? তাহলে দেখো আমি না এখানে এরকমভাবে লিখছি যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের করবার সূত্র কি? অন্তর্বৃত্তের, দেখো আমি এখানে লিখছি অন্তর্বৃত্তের, এই জায়গাটা মুছে দিচ্ছি আমি। ঠিক আছে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের করবার সূত্র তো তোমরা কিন্তু সবাই জানো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কি করে বের করতে হয়। দেখো তোমাদেরকে আমি কি বলেছি? ত্রিভুজের এইখান থেকে এই যে পুরো লাইনটাকে আমরা কত ইস্টু কত ভাগে লিখি। অর্থাৎ আমি তোমাদেরকে বলছি, ভালো করে দেখবে, এই তো ত্রিভুজের উচ্চতা, এই যে এইখান থেকে পুরো এতটা, তোমাদেরকে কি বলেছি? এইখান থেকে এতটাকে আমরা কি বলি? 2, এবং এইখান থেকে এতটা হবে 2-এর অর্ধেক, অর্থাৎ কি হবে? 1। তোমাদেরকে এটা বলেছি, তোমাদের আশা করি মনে আছে। আবারও বলছি, এইখান থেকে এতটা যদি হয় 2, তাহলে এইখান থেকে এতটা কত হবে? 1 হবে। তাহলে আমরা কোন জায়গাটার মান বের করছি? বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এইখান থেকে এইটুকুনির মান বের করছি, তাই না? আমি যদি মান বের করছি ও থেকে ডি পর্যন্ত, মানে 1-এর মান বের করছি। তাহলে আমরা এখানে কি লিখব? তোমরা সবাই জানো সূত্রতে কি লিখতে হয়? উচ্চতা। এটা তোমরা কিন্তু আগের ভিডিওতে করেছো, উচ্চতা। এবার আমি বের করছি কি? ও থেকে ডি কত? ও থেকে ডি এর মান হলো 1, তাহলে আমরা কি লিখবো? 1। আর তোমাদেরকে বলেছি এই যে এইখান থেকে এইটা 2, আর এইখান থেকে এতটা কত? 1, অর্থাৎ এদের অনুপাতটা কত? 2:1, তাই না? তাই জন্য আমরা যেহেতু 1-এর মানটা বের করছি, তাই জন্য দেখো এই 1টাকে কোথায় লিখলাম? এখানে। আর নিচে কত লিখবো? দেখো 2 আর 1কে যোগ করে কত হয়? 3 হয়, সেরকমভাবে কিন্তু লিখবো 3। বোঝা গেল? তাহলে এবার উচ্চতাটা বলো কত? এই যে এ থেকে ডি এর মান আমরা কত বের করলাম? দেখো উচ্চতা 15 বের করেছি। তাহলে আমরা এখানে উচ্চতার জায়গায় কত লিখবো? 15 ইন্টু 1/3, অর্থাৎ 3 1 3, 15কে কাটলে কত হবে? 3 5 15। তার মানে আমরা ব্যাসার্ধটা কত পেলাম? 5 সেমি। ভালো করে তোমরা দেখবে ব্যাসার্ধ, অর্থাৎ আমি যদি এই জায়গাগুলোকে একটু মুছে দিই, এই যে 2 1 এগুলোকে যদি মুছে দিই, তাহলে তোমরা খুব ভালো করে দেখবে এই যে ও থেকে ডি পর্যন্ত এই অংশটা, ও থেকে ডি পর্যন্ত, আবারও বলছি
এই যে দেখো ও থেকে ডি পর্যন্ত এইটুকুনির মাপ আমরা কত পেলাম বলো তো 5, অর্থাৎ ব্যাসার্ধ, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই লাইনটাকে ব্যাসার্ধ বলি, সেই ব্যাসার্ধের মাপ কত পেলাম 5। তাহলে আমরা অনায়াসে ক্ষেত্রফলটা কিন্তু বের করতে পারবো। তাহলে দেখো আমি আবার এখানে কিন্তু লিখছি অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, অন্তর্বৃত্তের, এবারে আমরা কি লিখবো বলো তো ক্ষেত্রফল। তাহলে যে কোনো বৃত্ত হোক, অন্তর্বৃত্ত হোক আর পরিবৃত্ত হোক, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আমরা জানি, পাই আর এর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার। এবারে আমি না উপরের অংশটাকে মুছে করছি তারপরেরটা, তো তোমরা ভালো করে দেখবে। তো দেখো এখানে কি রয়েছে পাই আর স্কোয়ার। তাহলে দেখো আমি না এখানে আবার লিখছি পাই এর জায়গাতে এবার কত লিখবো 22/7। তারপরে দেখো এখানে কি রয়েছে আর স্কোয়ার, আর মানে কত লিখবো, আর মানে এই দেখো এই যে বৃত্তটার ব্যাসার্ধ, আর মানে কত 5, দেখতে পেয়েছো আর মানে হলো কোথায় এইখান থেকে এতটার মান কত 5। তাহলে আমরা কি লিখবো 5-এর মাথাতেও দেবো স্কোয়ার, ঠিক আছে। তারপরে দেখো 22/7 যেমন আছে 5-এর মাথাতে স্কোয়ার মানে 5কে আমরা দুবার লিখতে পারি। এবার দেখো কাটাকুটি করবো, কিন্তু কাটাকুটি তো যাবে না, তাহলে 22 আর 5 কত 25। তাহলে দেখি 25 আর 22 গুণ করলে কত হয়, তাহলে দেখো হবে 50, আবার যদি এখানে করি তাহলে কত হবে 50। তাহলে আমরা কত পাচ্ছি বলো তো 550, ঠিক আছে 550/7। তাহলে এটাকে চলো আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করি। 550, এবার ভালো করে দেখবে মিশ্র ভগ্নাংশ করবো, হ্যাঁ, কে 7 দিয়ে যদি ভাগ করি 7 কত হবে 49। তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি বলো তো, পাচ্ছি কিন্তু 6, ওপর থেকে 0 নামলো 60, 7 কত হচ্ছে 56, বিয়োগ করলে কত পাবো 4, 4টাকে বসাবো এখানে, আর এই 7কে কোথায় লিখবো এইখানে, এই হয়ে গেল। তাহলে পাশে আমরা কি লিখবো বর্গ, কি লিখবো সেমি। তাহলে আমরা দেখো আপাতত দুটো উত্তর পেলাম, টোটাল কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে 4টে উত্তর। কি 4টে উত্তর আগে বলে দিয়েছে, এই যে অন্তর্বৃত্তটা মানে ভেতরে যে বৃত্তটা রয়েছে তার ব্যাসার্ধ কত, তার ব্যাসার্ধ দেখো আমরা কত পেয়েছি দেখো 5, দেখো যেটাকে আমরা এখানে লিখেছি, এই একটা উত্তর, ব্যাসার্ধ কত 5, এই হলো কিন্তু একটা উত্তর, আমি অ্যান্সার বলে লিখলাম এই একটা উত্তর। এবং এই ভেতরে যে বৃত্তটা মানে অন্তর্বৃত্ত তার ক্ষেত্রফল কত, তার ক্ষেত্রফলও দেখো কিন্তু আমরা বের করলাম, কত করলাম এই যে এইটা 78/4/7, এটাও কিন্তু একটা অ্যান্সার বের হলো। এই আপাতত গেল, এরপরে একটা পরিবৃত্ত আঁকতে বলেছে, এরপরে পরিবৃত্ত আঁকতে বলেছে। তাইলে আমি কি করছি এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি, এই জায়গাগুলোর তো আর বিশেষ কোনো কাজ নেই, এই জায়গাগুলোকে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। এবার একটা পরিবৃত্ত আঁকবো। আচ্ছা পরিবৃত্ত কোথা থেকে আঁকবো, অর্ধ পরিসীমা এগুলোও কিন্তু আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবারে দেখো পরিবৃত্ত আঁকতে বলেছে, পরিবৃত্ত কোথা থেকে আঁকবো, পরিবৃত্ত কোথা থেকে আঁকবো ভালো করে দেখো, পরিবৃত্ত মানে হলো ত্রিভুজের বাইরে বৃত্ত, দেখো এই হলো একটা পরিবৃত্ত, ঠিক আছে, এই হলো একটা পরিবৃত্ত। আচ্ছা আমি তাহলে অন্তর্বৃত্তটাকে মুছে দিচ্ছি, অন্তর্বৃত্তের তো কাজ হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি অন্তর্বৃত্তটাকে, ঠিক আছে, অন্তর্বৃত্তকে মুছে দিচ্ছি, শুধু ত্রিভুজটা আঁকা থাক এরকমভাবে, অন্তর্বৃত্তের কাজ যেহেতু হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের পরিবৃত্তটা, অন্তর্বৃত্তটাকে আমি মুছে দিয়েছি। এবারে এই যে বৃত্তটা, এই যে আমি যেটা এখানে আঁকলাম, এই বৃত্তটার কি জানতে চেয়েছে, ক্ষেত্রফল, মানে ভেতরে কতটা জায়গা আছে আর কি, এই ভেতরের জায়গাটার মাপ কিন্তু জানতে চেয়েছে। তাহলে যে কোনো বৃত্তেরই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি পাই আর স্কোয়ার। এবারে আমাকে এই বৃত্তটার আর জানতে হবে, কি জানতে হবে, এই বড় বৃত্তটার আর, অর্থাৎ ব্যাসার্ধটা। আচ্ছা বড় বৃত্তটার কেন্দ্র কোথায় হবে বলো তো, বড় বৃত্তটার কেন্দ্র সর্বদা মনে রাখবে, এই যে বড় বৃত্তটার কেন্দ্র কোথায় হবে ভালো করে দেখো, এই যে ত্রিভুজটা রয়েছে ত্রিভুজের সবথেকে বড় বাহু কোনটা, বড় বাহু হলো কিন্তু 25, সেই বাহুটার ঠিক মাঝখানে কিন্তু হবে কেন্দ্র, বোঝা গেল, ঠিক মাঝখানে কিন্তু হবে কেন্দ্র। আশা করি তোমরা বুঝতে পারলে ত্রিভুজের এই বৃত্তটার কেন্দ্র কোথায় হবে, বড় বাহুর ঠিক মাঝখানেই কিন্তু হবে কেন্দ্র, বড় বাহু 25 তার মাঝখানে কিন্তু হবে কেন্দ্র, ঠিক আছে, এটাই কিন্তু নিয়ম। তাহলে তোমরাই বলো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দাগকে আমরা কি বলি ব্যাসার্ধ, তার মানে এখান থেকে এতটার মাপ কত জানতে চেয়েছে। তাহলে তোমরাই বলো পুরো এখান থেকে এতটা যদি হয় 25, তাহলে এইখান থেকে এতটার মাপ কত হবে, 25কে 2 দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে, 25-এর অর্ধেক করলেই বেরিয়ে যাবে, তাই না। তাহলে চলো আমরা না একটু লিখি যে পরিবৃত্তের ব্যাসার্ধ, আমরা লিখব পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত পাবো আমরা, কি করতে হবে 25কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই না। আচ্ছা আগে পরিবৃত্তের ব্যাসার্ধকে আমরা এরকমভাবে লিখি আর বলে, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে
হবে কিন্তু 25/2, অর্থাৎ 25কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 25কে যদি দেখো 2 দিয়ে আমি ভাগ করি তাহলে হবে কত? 2 1 2, 5 নামলো 2 2 4, 1 দশমিক দিয়ে আমি একটা শূন্য আনছি, 2 5 10, অর্থাৎ পাচ্ছি কত? 12.5, তাই না? 12.5। আশা করি বুঝতে পারলে। পাশে আমি কি লিখবো? সেমি। এই হলো কি পরিবৃত্তটার ব্যাসার্ধ। এবার কি করব? পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। চলো নির্ণয় করে ফেলি। অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল, চলো ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল নির্ণয়ের তো সেই একই সূত্র, πr²। তাহলে পাই এর জায়গায় কত লিখবো? 22/7। আর এর জায়গাতে কত লিখবো? তাহলে পরিবৃত্তের আর মানে কোনখান থেকে? এই যে এইখান থেকে শুরু করে এই এতটা হলো পরিবৃত্তের আর। কত সেটা? 12.5, মানে 12.5। তার মাথাতে কী দেবো? স্কোয়ার। তাহলে দেখো এবারে কীরকমভাবে হবে, আমি এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো কীরকমভাবে হবে। 22/7, তাহলে দেখো এখানে 12.5-এর মাথায় যেহেতু দেখো এখানে স্কোয়ার রয়েছে, তাই জন্য দেখো 12.5কে আমি দুবার লিখছি, 12.5। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার দশমিক তুলে দিই। দশমিক তুললাম, 1 লিখলাম, দশমিকের পরে দেখো একটা সংখ্যা বলে একটা শূন্য। দশমিক তুললাম, 1 লিখলাম, দশমিকের পরে একটা সংখ্যা বলে একটা শূন্য। এবারে কি করব? কাটাকুটি করি। 2 দিয়ে কাটি। 2 দিয়ে 22কে ভাগ করলে কত পাবো? 11। 2 দিয়ে 10কে ভাগ করলে কত পাবো? 5। ঠিক আছে, 5 দিয়ে উপরে দেখো কত রয়েছে? 125। যদি 125কে ভাগ করি কত পাবো? আমি যদি 125কে 5 দিয়ে ভাগ করি হবে 5 2 10, 2 25, আবার হবে 5 5 25। কত পাচ্ছি বলো তো? পাচ্ছি 25। তাহলে 5 1 5, 125কে ভাগ করলে কত হচ্ছে? 5 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 25। তাহলে দেখো আমি এখানে কত লিখছি? 25। ঠিক আছে, আবার দেখো 5 দিয়ে কাটছি। 5 দিয়ে 10কে ভাগ করলে কত হবে? 2। 5 দিয়ে এইটাকে ভাগ করলে কত হবে? 125কে ভাগ করলে, এই দেখো 5 দিয়ে 125কে ভাগ করলে কত হয়? 25। আশা করি বুঝতে পারলে। আর তো আমার কিছু করার নেই, এখানে শুধু নিচে বেঁচে রয়েছে কে কে? 7 আর 2। তাহলে আমি এখানে কত লিখবো? 7 2 14। আচ্ছা, উপরে কত কত বেঁচে রয়েছে দেখো? 25 আর 25 গুণ করলে কত হয় বলো তো? 25 আর 25 গুণ করলে হয় 625, তাই না? 25 আর 25 গুণ করলে কত হয়? 625। আবার এইখানে দেখো একটা 11ও বেঁচে আছে। তাহলে চলো এই 11 দিয়ে গুণ করবো, করলে কত হবে? 625, আবার দেখো 625। তাহলে কত হচ্ছে? 5 2 7 8 6, 6875। 6875। চলো মিশ্র ভগ্নাংশে পরিণত করে দিই, করলে দেখি কত হচ্ছে। দেখো 14 দিয়ে যদি করি, 14কে 14, 14 14 28, 3 14 42, 4 14 56। তাহলে 4 14 কত হবে? 56। বিয়োগ করলে কত পাচ্ছি? 2। ওপর থেকে নামবে 1 7। ঠিক আছে, এবারে তোমরা বলো কত হবে? 14 9 126, বিয়োগ করলে 1, ওপর থেকে নামবে 5। এবারে কত হবে? 14 1 14, বিয়োগ করলে কত পাবো? 1। এই 1টাকে কোথায় লিখবো? এইখানে। আর 14কে লিখবো এইখানে। হয়ে গেল, অঙ্ক শেষ। তাহলে এই আমরা কি পেয়ে গেলাম? আমরা কিন্তু পেয়ে গেলাম পরিবৃত্তের ক্ষেত্রফল। পরিবৃত্ত মানে বুঝতে পেরেছো? এই যে বৃত্তটা, তার ক্ষেত্রফল মানে কি? এই ভেতরের সব জায়গাটার মাপ কিন্তু আমরা পুরো পেয়ে গেলাম। তাহলে এটা কিন্তু আমরা পাশে কি লিখবো? বর্গ সেমি বলে লিখবো, এবং এটাও কিন্তু একটা অ্যান্সার, তাই না? এটাও তো একটা অ্যান্সার। পরিবৃত্তেরও ক্ষেত্রফল জানতে চেয়েছে এবং পরিবৃত্তের ব্যাসার্ধও জানতে চেয়েছিল। তাহলে এই যে পরিবৃত্তের ব্যাসার্ধ এখানে আমরা পেয়েছি। পরিবৃত্তের ব্যাসার্ধ কত পেয়েছি? 12.5। এটাও কিন্তু একটা অ্যান্সার। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ। ঠিক আছে, তাহলে দেখো এবারে আমরা করব 24 দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে জয়া একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করলো। ওই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 4√3 সেমি। তাহলে বলে দিয়েছে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে বলে দিয়েছে জয়া একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করলো, অর্থাৎ তাহলে দেখো কি বলে দিয়েছে? জয়া একটা বর্গক্ষেত্র অঙ্কন করলো। তাহলে দেখো জয়া ঠিক এরকমভাবে একটা বর্গক্ষেত্র অঙ্কন করলো। বর্গক্ষেত্র মানে কি? যার 4টে বাহুর দৈর্ঘ্য সমান। তার মধ্যে আবার একটা অন্তর্বৃত্ত অঙ্কন করলো, অর্থাৎ এরকমভাবে একটা অন্তর্বৃত্ত অঙ্কন করলো। ঠিক আছে, এরকম একটা অন্তর্বৃত্ত অঙ্কন করলো। তো আমি দেখো বর্গক্ষেত্রটার একটা নাম দিচ্ছি এ বি সি, এবং এই জায়গাটায় নাম দিচ্ছি ডি বলে। এরকম একটা বর্গক্ষেত্র এবং তার মধ্যে একটা অন্তর্বৃত্ত অঙ্কন করলো। এবারে বলে দিয়েছে, ভালো করে তোমরা দেখবে, বৃত্তটি আবার একটা সমবাহু ত্রিভুজের কি বলে দিয়েছে? সমবাহু ত্রিভুজের
পরিবৃত্ত, তাই তো? তাই বলে দিয়েছে এর ভেতরে আবার একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, এরকম সমবাহু ত্রিভুজ কিন্তু রয়েছে, ঠিক আছে, সমবাহু ত্রিভুজ। তাহলে এই সমবাহু ত্রিভুজের এই যে সমবাহু ত্রিভুজটা, এই যে সমবাহু ত্রিভুজ, তার বাইরে এই হলো একটা কি পরিবৃত্ত, বুঝতে পারলে? এরকম একটা পরিবৃত্ত রয়েছে, ত্রিভুজের বাইরে এরকম একটা বৃত্ত রয়েছে, তাই জন্য কি আমরা বলবো পরিবৃত্ত, ঠিক আছে? তাহলে এই হলো কিন্তু ব্যাপার। আচ্ছা, ত্রিভুজের আমি একটা নাম দিই পি, এই জায়গাটায় নাম দিচ্ছি কিউ, এই জায়গাটায় আমি নাম দিচ্ছি আর বলে, এরকমভাবে আমি নাম দিলাম। এবং ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 4√3। এই বাহুটার দৈর্ঘ্য কত? 4√3। সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান 4√3। তাহলে আগে আমরা কি করব বলো তো? ত্রিভুজটার আমরা আগে উচ্চতা নির্ণয় করি। তাহলে দেখো আমি লিখছি ত্রিভুজ পি কিউ আর এর উচ্চতা। তাহলে ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্র কি? সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্র তোমরা কিন্তু সবাই জানো, √3/2 ইন্টু বাহু, উচ্চতা নির্ণয়ের সূত্র। তাহলে দেখো আমরা √3/2 যেমন আছে লিখব। তাহলে বলো তো বাহুর জায়গাতে আমরা কত লিখব? ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা কত জানি? 4√3। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা কত জানি? 4√3। তাহলে বাহুর জায়গায় আমি কি লিখছি? 4√3। কাটাকুটি করি, 2 1 কে 2, 2 2 4। তাহলে আমরা পাচ্ছি কত? এখানে পাচ্ছি 2, ভালো করে দেখবে 2, তারপরে গুণ চিহ্ন। তাহলে দেখো √3 আর √3 গুণ করলে কী হবে? √9 হবে। তাহলে আমি আবার দেখো এই সাইডে করছি, 2 যেমন আছে। তাহলে 9-এর রুট কত হবে? 3 হবে, তাই না? অর্থাৎ কত হচ্ছে? 6 সেমি বলে দেখো আমি লিখছি। তার মানে আমি উচ্চতা কত পেলাম? তোমরা যদি খুব ভালো করে দেখো, এই যে উচ্চতা দেখো আমি কত পেলাম কিন্তু 6, তাই না? তার মানে এই যে ত্রিভুজটার উচ্চতা, এইখান থেকে এতটার মান আমি কত পেলাম কিন্তু 6। বোঝা গেল? কত পেলাম? এখান থেকে এতটার উচ্চতা পেলাম 6, ঠিক আছে? এইবারে তোমরা খুব ভালো করে দেখো, এই যে টোটাল উচ্চতাটা হলো কত? 6। এবারে তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে, খুব ভালো করে দেখো এখানে একটা বৃত্ত আছে, দেখতে পেয়েছো? দেখো এই একটা বৃত্ত আছে, দেখো এরকম একটা বৃত্তের একটা কেন্দ্র করতে হবে। দেখো আমি কেন্দ্র এই জায়গাটাতে করছি, কেন্দ্রের আমি একটা নাম দিচ্ছি ও বলে, কেন্দ্র। তাহলে তোমরা সবাই জানো এই যে কেন্দ্র থেকে এই যে ওপরে পুরো এতটা পর্যন্ত, এইখান থেকে এতটার মাপ যদি হয় 2, তাহলে তোমরাই বলো তো এই যে ও থেকে এই জায়গাটার মাপ কত হবে? 1। তোমরা সবাই জানো এইটার মাপ যা হবে, এইটার মাপ তার অর্ধেক হবে, মানে 2:1 হবে, তাই না? সবাই জানো। তাহলে দেখো আমরা না এই যে বৃত্তটার কি বের করবো বলো তো? এই বৃত্তটাকে আমরা কি বলবো? ত্রিভুজের দেখো বাইরে বৃত্ত রয়েছে, এই যে ত্রিভুজটা PQR, তার দেখো বাইরে বৃত্তটা রয়েছে। তাহলে এই বৃত্তটাকে আমরা কি বলবো বলো তো? এই বৃত্তটাকে আমরা বলবো কিন্তু পরিবৃত্ত, তাই না? তাহলে দেখো এখানে আমরা কি লিখবো? পরিবৃত্তের ব্যাসার্ধ বলে দেখো আমি লিখছি পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি? পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র তোমরা কিন্তু সবাই জানো, পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হলো উচ্চতা ইন্টু কত হবে? দেখো আমরা ব্যাসার্ধ নির্ণয় করছি, তার মানে কি? তার মানে হলো এইখান থেকে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দাগকে বলে ব্যাসার্ধ, বুঝতে পারলে? ব্যাসার্ধ মানে কি? আবারও বলছি, ব্যাসার্ধ মানে হলো কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত দাগ, অর্থাৎ এই যে OP, এটা হলো ব্যাসার্ধ। তার মানে এইটার মান বের করবো, মানে 2 এর মান বের করবো। তাহলে আমরা কি লিখবো? এখানে লিখবো 2, নিচে কত লিখবো? এই যে 2 আর 1কে যোগ করে কত লিখবো? 3 লিখবো, তাই না? তাহলে উচ্চতা কত? পুরো একদম এইখান থেকে এতটা কত উচ্চতা আমরা বের করেছি কিন্তু 6। তাহলে এই লিখবো 6 ইন্টু 2/3, কাটাকুটি করি, 3 1 3, 3 2 6। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত? 2 আর 2 গুণ করে 4 সেমি। তাহলে তোমরা কিন্তু খুব ভালো করে দেখো আমরা কিসের মাপ পেলাম। আমি যদি এই জায়গাগুলোকে সব মুছে দিই, তাহলে দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, বৃত্তের এই ছিল কেন্দ্র থেকে এই এতটার মাপ আমরা কত পেলাম? এতটার মাপ আমরা কিন্তু পেলাম, ভালো করে দেখবে, এতটার মাপ আমরা কিন্তু পেলাম 4। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এইটা যেমন হয় ব্যাসার্ধ, আবার বৃত্তের কেন্দ্র থেকে এইটাও কি হবে? ব্যাসার্ধ। বোঝা গেল? তাহলে এইখান থেকে আবার এতটা কত হবে? 4 হবে। বুঝতে পারলে না? দেখো উচ্চতাটা বলে দিয়েছিল 6, সেখান থেকে আমরা এই যে কেন্দ্র থেকে এইটার মান, অর্থাৎ এই যে ও থেকে পি এর মান পেলাম 4। তাহলে ও থেকে এই এতটার মান কত হবে? আমি যদি এই জায়গাটার একটা নাম দিই, এই ভাবো এখানটায় নাম দিচ্ছি S। তাহলে এই যে ও থেকে S এর মান আমরা কত পাবো? এইখান থেকে এতটা যদি হয় 4, তাহলে এখান থেকে এতটা কত হবে? আরও 4, তাই না? বোঝা গেল?
সোজাসাপটা কথায় দেখো, ব্যাসার্ধ যদি হয় 4 তাহলে ব্যাস কত হবে? পরিবৃত্তের ব্যাস কত হবে? তাহলে ব্যাসার্ধের ডবল হবে, তার মানে 2 দিয়ে গুণ করব 4কে, তাহলে 4কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 4কে কিন্তু 2 দিয়ে গুণ করলে হবে 8। বোঝা গেল? তাহলে ব্যাস আমরা কত পেলাম? 8। অর্থাৎ ব্যাস মানে কোন দাগটা বলো তো? ব্যাস মানে হলো, কিন্তু তোমরা যদি ভালো করে ছবিটার মধ্যে দেখো, দেখো ব্যাস মানে হলো, ব্যাস মানে হলো দেখো, এই তো, এই হলো বৃত্ত, এই হলো বৃত্তের এইখান থেকে এই এতটা ব্যাসার্ধ, আবার এইখান থেকে এই এতটা ব্যাসার্ধ, তার মানে টোটাল এই পুরো লাইনটা কত? 8। অর্থাৎ এই পুরো লাইনটা হলো কিন্তু ব্যাস, পুরো এইখান থেকে এতটা হলো কিন্তু ব্যাস, এবং তার মাপ কত? 8। তাহলে দেখো এইটার মান যদি হয় 8, তাহলে ঠিক এর বরাবরে এইটার মানও কত? 8। আবার এইটার মানও কত হবে? 8। বোঝা গেল? এই বাহুটার যে মাপ, এই বাহুটারও তো ওই একই মাপ, এটা যদি হয় 8 তাহলে এটাও কত হবে? 8। এটা যদি 8 হয় তাহলে এই বাহুটার মাপও কত হবে? 8। তাহলে বর্গক্ষেত্রে তো সব বাহুর দৈর্ঘ্যই কি সমান, তার মানে এই যে এই বাহুটার দৈর্ঘ্যও কত হবে? 8। এই বাহুটার দৈর্ঘ্যও কত হবে? 8। সব 8 করে করে হবে। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা কত পাচ্ছি দেখি তো। দেখো আমরা তাহলে লিখব, অতএব বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমরা কত পাচ্ছি? 8 সেমি। তাহলে এবার জানতে চাই যে বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য কত। কর্ণের দৈর্ঘ্য মানে বর্গক্ষেত্রের কর্ণ মানে এইভাবে, এই যে এ থেকে পুরো সি পর্যন্ত এইটার মাপ, বা এই বি থেকে পুরো ডি পর্যন্ত এটার মাপ, কর্ণের দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে আবার আমরা লিখব, অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করবার সূত্র কি বলো তো? √2 ইন্টু বাহু। √2 ইন্টু বাহু। তাহলে দেখো এখানে √2 যেমন আছে আছে, ইন্টু বাহুর জায়গায় কত লিখবো? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 8 করে, তাই না? এখান থেকে আবার এতটা 8, এখান থেকে এতটা 8, এখান থেকে এতটা 8, প্রত্যেকটা 8 করে। তাহলে দেখো গুণ কিন্তু হবে না, তার কারণ দেখো এখানে √2, এখানে রুট রয়েছে, এখানে কিন্তু রুট নেই কিন্তু। তাহলে পাশাপাশি বসিয়ে দেবো, 8 আর √2 পাশাপাশি বসে গেল, এই হয়ে গেল শেষ। পাশে শুধু আমরা কি লিখবো? সেমি বলে। এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ। তাহলে দেখো আমি এখানে কি লিখবো? অ্যান্সার বলে কিন্তু লিখে দিচ্ছি। তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা কত পেলাম? অর্থাৎ এই যে পুরো এ থেকে পুরো একদম সি এর মাপ কত পেলাম আমরা? এই যে এইটা পেলাম, 8√2। ঠিক আছে, তাহলে এবারে আমরা করব 25 দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে সুমিত একটি তারকে দুটি সমান অংশে কাটলো, একটি অংশকে বর্গাকারে এবং অপর অংশটিকে বৃত্তাকারে বাঁকালো। তারপরে দেখবে বলে দিয়েছে বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা নিলে তারটির প্রকৃত দৈর্ঘ্য হিসাব করি। তাহলে দেখো সুমিত কি করলো, বাড়ি থেকে না প্রথমে একটা তার এনেছে। ভাবো এইরকম একটা বড় লম্বা তার বাড়ি থেকে এনেছে, বোঝা গেল? এরকম একটা তার এনেছে। এবারে কি করলো বলো তো? একটা দা নিল, নিয়ে না তারটাকে মাঝখান থেকে এরকম কাটলো, পুরো মাঝখান থেকে এরকমভাবে একটা কোপ মারলো, মেরে কেটে দিল। ঠিক আছে, তারটা, অর্থাৎ তারটা এখন হয়ে গেল এইখান থেকে পুরো এতটা, আবার এইখান থেকে এতটা, পুরো আলাদাভাবে কিন্তু ভাগ হয়ে গেল, এবং সমান ভাগে ভাগ হলো। সমান ভাগে ভাগ হলো মানে, মানে এখান থেকে এতটার মাপ যদি হয় 20, ঠিক আছে, যদি মাপ হয় 20, তাহলে এইখান থেকেও এতটার মাপ কত হবে বলো তো? 20। এরকম সমান ভাগে ভাগ করে দিল, বোঝা গেল? আবার ধরে নাও যদি এইখান থেকে এতটার মাপ যদি হয়, ধরা যাক যদি হয় 10, এইখান থেকে এই যে এতটার মাপ যদি হয় 10, তাহলে এইখান থেকেও এতটার মাপ হয়ে যাবে 10। এরকম পুরো সমান ভাগে ভাগ করলো, বোঝা গেল? তারপরে কি করলো বলো তো সুমিত? ভালো করে দেখবে, এই যে তারটা, প্রথম যে তারটা, সেই তারটাকে না বেঁকালো। ঠিক আছে, প্রথম তারটাকে বেঁকিয়ে দিল, বেঁকিয়ে দিয়ে ঠিক এই রকম একটা কি করলো বলো তো? এরকম একটা বর্গক্ষেত্র তৈরি করলো, বোঝা গেল? এরকম একটা কি করলো বলো তো? বর্গক্ষেত্র তৈরি করলো। ঠিক আছে, তারপরে এই যে দ্বিতীয় তারটাকে নিয়ে না পুরো আবার এই রকমভাবে গোল করে বেঁকালো, বেঁকিয়ে একটা বৃত্তাকার ক্ষেত্র তৈরি করলো, বোঝা গেল? তাহলে কি করলো? প্রথম তারটা মানে এই তারটা নিয়ে একটা কি তৈরি করলো? এরকম বর্গক্ষেত্র তৈরি করলো, এবং দ্বিতীয় তারটা নিয়ে মানে এই তারটা নিয়ে কি করলো? একটা বৃত্ত তৈরি করলো।
এইবারে তোমরা সবাই জানো যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কী হয় সমান, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কী হয় সমান, মানে এই বাহুটার মাপ আমি জানি না, এই বাহুটা যদি হয় 6 এটাও হবে 6, এটাও হবে 6, এটাও হবে 6, এরকম ব্যাপার। এটা যদি হয় 10 এটাও হবে 10, এটাও 10, এটাও 10। তো আমি তো জানি না এদের মাপ কত, আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি এ করে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবারে আমরা চলে আসবো বৃত্ততে। বৃত্তের আমরা কেন্দ্র থেকে এই বাহুটাকে আমরা কি বলি, ব্যাসার্ধ বা আর। ঠিক আছে, এইবারে তোমরা কিন্তু একটা জিনিস খুব ভালো করে দেখবে। আচ্ছা, জিনিসটা দেখবার আগে তোমরা একটু লিখে নাও এইগুলোকে, যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে আমি কি ধরে নিয়েছি এ, এবং বৃত্তের ব্যাসার্ধকে আমি ধরে নিয়েছি আর। তাহলে আমরা এখানে এরকমভাবে লিখতে পারি, মনে করি বর্গক্ষেত্রটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, মনে করি বর্গক্ষেত্রটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে আমরা কত ধরে নিচ্ছি বলো তো, ধরে নিচ্ছি এ বলে। ঠিক আছে, আমি এ সেমি বলে লিখছি, প্রত্যেকটা বাহুর মাপ যে কত আমি তো জানি না, এ সেমি বলে লিখছি। এবং বৃত্তটির ব্যাসার্ধ কত ধরে নিচ্ছি, বৃত্তটির ব্যাসার্ধকে দেখো আমরা কি ধরে নিচ্ছি আর বলে, আর সেমি বলে দেখো লিখছি। এইবারে কিন্তু তোমরা খুব ভালো করে বুঝবে, তার আগে দেখো আমি এখানে লিখছি প্রশ্নানুসারে। এইবার আমি যে জিনিসটা বলবো সেটা কিন্তু তোমরা খুব ভালো করে বুঝবে, দেখো খুব ভালো করে বুঝবে। দেখো এই যে বর্গক্ষেত্রটা এটা তৈরি হয়েছে কোন তার থেকে, এই দেখো এই তারটা থেকে, এই যে এইখান থেকে এই এতটা, এই তারটা থেকে। আবার এই যে বৃত্তটা তৈরি করা হয়েছে কোন তার থেকে, এই দ্বিতীয় তারটা থেকে, এই যে এইখান থেকে এতটা, এই তারটা থেকে। এবারে দেখো দুটো তারের দৈর্ঘ্য কিন্তু ছিল সমান, প্রথম তারের দৈর্ঘ্য যা, দ্বিতীয় তারের দৈর্ঘ্য কিন্তু তাই। তার মানে এই যে বর্গক্ষেত্রটা তার এইখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, অর্থাৎ পরিসীমার মাপ যা, এই বৃত্তটারও পরিধির মাপ কি হবে, ঠিক তাই হবে, তাই না? বোঝা গেল না? তার কারণ দেখো দুটো তারের মাপই কিন্তু একই, প্রথম তারের মাপও যা, দ্বিতীয় তারের মাপও তাই। তাহলে প্রথম তারটাকে তো বেঁকিয়ে এইটা তৈরি করা হয়েছে, প্রথম তারটাকে বেঁকিয়ে, আর দ্বিতীয় তারটাকে বেঁকিয়ে কি তৈরি করা হয়েছে, এই বৃত্তটা তৈরি করা হয়েছে। তার মানে এই তারের মাপটাও যা, এখান থেকে এতটার মাপও যা, এইখান থেকে এতটা হয়ে এতটা হয়ে এতটা হয়ে তার মাপও একই। বোঝা গেল? এই তারের মাপ যা, এই তারের মাপও কি সমান, তার কারণ এই দুটো তার সমান ছিল। বোঝা গেল? তার মানে এই বর্গক্ষেত্রের পরিসীমা আর বৃত্তের পরিধি দুটোর মাপই কিন্তু হলো সমান। তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি, ভালো করে দেখবে। বৃত্তের পরিধির সূত্র কি, 2πr, তাই না? তাহলে এই হলো বৃত্তের পরিধি এবং পরিসীমা, এই বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি বলতো? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হলো কিন্তু 4 গুণ বাহু। তাহলে বাহুর জায়গায় আমরা কত লিখবো, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, এ করে। তাহলে আমরা কি লিখবো, 4a, 4 ইন্টু এ। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে দেখো এবারে আমরা কি করব, দেখবে এখানে 2 রয়েছে, পাই রয়েছে, তাহলে 2 পাইয়ের জায়গাতে কত বসাবো, 22/7, এবং তারপর আর এর জায়গাতে বসাবো আর এখানে 4a যেমন আছে। এইবারে আমরা কি করব বলো তো, এবারে দেখো আমরা এবারে কি করব, দেখো 2 আর 22কে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো আমরা, 44/7 ইন্টু কত রয়েছে আর এপারে দেখো কত রয়েছে, 4a। তাহলে এবারে আমরা দেখো এই যে 44/7টাকে সমান চিহ্নের এই সাইডে পাঠিয়ে দিলে কি হবে, উল্টে যাবে, অর্থাৎ আর সমান সমান কত হবে, দেখো 44/7 এই সাইডে গেলে কি হবে, 7/44। তাহলে চলো কাটাকুটি করি আমরা, 4 দিয়ে 4কে ভাগ করলে হবে 1, 4 দিয়ে 44কে ভাগ করলে হবে 11। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, আর এর মান পাচ্ছি কিন্তু, দেখো a আর 7 যদি আমরা গুণ করি কি হবে, 7a, আর নিচে দেখো কত থাকছে, 11। তাহলে এই হলো কিন্তু 1 নাম্বার সমীকরণ, এটার আমরা নাম দেবো কি বলো তো, 1 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এইবারে আমরা চলে আসবো আরেকটা প্রশ্নানুসারে আমরা করব, প্রশ্নানুসারে বলে লিখবো। এবারে কিন্তু তোমরা বইতে দাগ দেবে, দেখো বইতে কি লেখা আছে, দেখো বইতে লেখা আছে বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে কি বলে দিয়েছে, 33 বর্গ সেমি বেশি জায়গা জুড়ে রয়েছে। তাহলে কে বেশি জায়গা জুড়ে রয়েছে,
অর্থাৎ বেশি জায়গা জুড়ে রয়েছে মানে কার ভেতরে বেশি জায়গা আছে, বৃত্তের ভেতরে বেশি জায়গা আছে নাকি বর্গক্ষেত্রের ভেতরে বেশি জায়গা আছে। তাহলে কার ভেতরে বেশি জায়গা আছে বের করতে গেলে আমাকে কি করতে হবে, ভেতরের জায়গা বের করতে গেলে কিন্তু আমাদেরকে বের করতে হবে ক্ষেত্রফল। তাহলে তোমরাই আমাকে বলো যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, তোমরাই আমাকে বলো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। আমরা সবাই জানি কিন্তু পাই আর স্কোয়ার, তাই না? আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার, তাই না? বাহু তার মাথায় কি স্কোয়ার, অর্থাৎ বাহু মানে কি, বাহু মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, তার মানে এ স্কোয়ার। তাহলে কার ভেতরে বেশি জায়গা আছে সেটা কিন্তু বইতে বলেই দিয়েছে। বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা নিল। তাহলে বৃত্তাকার তারটা কিন্তু বেশি জায়গা নিয়েছে, তার মানে এই জায়গাটা কিন্তু বেশি, ঠিক আছে? এই বৃত্তের ভেতরে কিন্তু বেশি জায়গা আছে, বর্গক্ষেত্রে কিন্তু জায়গা কম আছে, বৃত্তের মধ্যে জায়গা বেশি। কতটা বেশি বলে দিয়েছে, 33 বর্গ সেমি। তাহলে বৃত্তের মধ্যে জায়গা বেশি, তাহলে জায়গা মানে কি, ভেতরে কতটা জায়গা আছে মানে কি, বৃত্তের ক্ষেত্রফলটাকে লিখতে হবে। তাহলে এই হলো বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে? বলে দিয়েছে বৃত্তাকার জায়গাটি বর্গাকার জায়গার থেকে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এ স্কোয়ার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে বেশি, কত বেশি, 33 বর্গ সেমি বেশি। আবারও দেখো বইয়ের লাইনটা তোমরা যদি ভালো করে দেখো, দাগ দেবে কিন্তু তোমরা, বৃত্তাকার তারটি, তাহলে এই হলো বৃত্তাকার তারের ক্ষেত্রফল। বর্গাকার তারটির থেকে এই হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে 33, এই হলো 33 বেশি, বেশি মানে যোগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবারে আমরা চলো এগিয়ে যাব। তাহলে দেখো পাই আর স্কোয়ার এইদিকে যেমন আছে থাক, পাই আর স্কোয়ার এইদিকে যেমন আছে থাক, এ স্কোয়ারের আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, এই সাইডে চলে আসলে হবে মাইনাস এ স্কোয়ার, এইদিকে 33 যেমন আছে থাকবে। এইবারে দেখো আমরা কি করব বলো তো, মান বসাবো। কি মান বসাবো, আর এর মান বসাবো। আর এর জায়গায় কত বসাবো, এই দেখো আর এর মান কিন্তু আমরা পেয়েছি, তোমরা যদি ভালো করে দেখো আর এর মান দেখো আমরা কত পেয়েছি, এই দেখো 7a/11। তাহলে চলো সেই মানটাকে আমরা বসাই। তো পাইয়ের জায়গাতে কত লিখবো, 22/7, আর এর জায়গাতে আমরা কত লিখবো কিন্তু 7a/11। এবং দেখো আর এর মাথায় যেহেতু স্কোয়ার আছে আমরা এখানে স্কোয়ার দেবো মাইনাস, এখানে স্কোয়ার যেমন আছে 33। তারপরে তোমরা এদিকে আবার ভালো করে তোমরা দেখবে, দেখো কত রয়েছে এখানে 22/7। তাহলে এখানে দেখো এই ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে স্কোয়ারটা কোথায় কোথায় বসবে, 7-এর মাথায়, এর মাথায়, 7-এর মাথায় বসলে কত হবে 49, এর মাথাতে বসলে কত হবে এ স্কোয়ার, আর এখানে দেখো 11-এর মাথায় বসলে কত হবে, 11-এর স্কোয়ার কত হবে 121। বুঝতে পারলে 11-এর মাথায় যদি স্কোয়ার বসে কত হবে, 11-এর স্কোয়ার হবে কিন্তু 121, মাইনাস এ স্কোয়ার বসবে এখানে স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখি এবার কিছু কাটাকুটি করা যায় কি না। দেখো 7-1 7, 7-7 49। আবার যদি আমরা দেখো 11 দিয়ে কাটি তাহলে কত হবে, দেখো 11 দুগুণে 22, 11 দিয়ে এইটাকে ভাগ করলে কত হবে 11। তাহলে দেখো আমরা নিচে কত পাচ্ছি, দেখো আমরা এখানে পাচ্ছি নিচে দেখো রয়েছে 11, ওপরে দেখো রয়েছে 2 গুণ 7, তাই না, তার মানে 14, আর এখানে দেখো কত রয়েছে এ স্কোয়ার, তাহলে এই হলো। আবার দেখো এখানে কত রয়েছে মাইনাস এ স্কোয়ার। তাহলে চলো এবারে আমরা কমন নেব। তাহলে কমন কি যাবে, দেখো এখানেও স্কোয়ার, এখানেও স্কোয়ার, কমন নেব স্কোয়ার নিলে এখানে দেখো কি পড়ে থাকছে 14/11, ঠিক আছে? আর স্কোয়ার থেকে দেখো স্কোয়ার কমন গেলে এখানে কি পড়ে থাকবে 1। আশা করি তোমরা এতটা সবাই বুঝতে পেরেছো। এইবার দেখো আমি এই সাইডে করছি, জায়গা নেই বলে আমি না এইখান থেকে করছি অঙ্কটা। তাহলে দেখো এখানে কি থাকছে স্কোয়ার, দেখো বিয়োগ করলে কত হবে, এই যে বিয়োগটা রয়েছে আমি দেখো রাফে করছি, 14/11 মাইনাস কত 1। তাহলে দেখো লসাগু কত হবে 11, 11 দিয়ে 11কে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 14 গুণ করলে কত হবে 14-কে 14। আবার দেখো এই 1 তার নিচে কিছু নেই মানে কি 1, 1 দিয়ে 11কে ভাগ করলে কত হবে 11, এবং সেই 11-র সঙ্গে আমরা যদি এই 1কে গুণ করি 11-কে 11, তার মানে আমরা পাচ্ছি কত, এখানে কিন্তু আমরা পাচ্ছি 3/11। তাহলে দেখো আমরা এখানে এই যে এই অংশটাকে বিয়োগ করে আমরা কত পাচ্ছি বলো তো, পাচ্ছি কিন্তু 3/11। আর এপারে দেখো কত রয়েছে 33। তাহলে চলো এই যে 3/11কে এই সাইডে পাঠিয়ে দিলে দেখি তো কত হবে, তোমরা ভালো করে দেখো 33 তো রয়েছে, 3/11 এই সাইডে চলে গেলে হবে 11/3, ঠিক আছে? তাহলে 3-1-কে 3 কত হবে, 33কে ভাগ করলে হবে 11। তাহলে আমরা এখানে ঠিক কি পাচ্ছি এ স্কোয়ার,
আর এখানে দেখো এই একটা 11 আর এই একটা 11, দুটো 11 গুণ হলে কী হবে, 11-র মাথাতে স্কোয়ার হবে। দুটো 11 গুণ হচ্ছে মানে 11-র মাথাতে স্কোয়ার, অর্থাৎ এই দিকের স্কোয়ার আর এই দিকের স্কোয়ার বাদ চলে গেলে পড়ে থাকবে a = 11। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। আবারও বলছি, এই দিকের স্কোয়ার আর এই দিকের স্কোয়ার কী হলো, দুদিক থেকে দুটো স্কোয়ার কাটা চলে গেল। তার মানে এ পড়ে রইলো আর কি পড়ে রইলো 11, দুদিকে দুটো স্কোয়ার মিল আছে বলে কেটে গেল। ঠিক আছে, তাহলে এই আমরা পেলাম এর মান 11। তার মানে এর মান 11 মানে আমরা এই জায়গার মানগুলো কিন্তু পেয়ে গেলাম। ভালো করে দেখবে, এর মান 11 মানে আমরা কি কি পেলাম ভালো করে দেখো। প্রত্যেকটা বাহু, এ মানে ধরে নিয়েছিলাম প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 11, মানে এইটা 11, এইটা 11, এই বাহুটা 11, এই বাহুটা 11, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু 11 করে। তাহলে কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে তারটির প্রকৃত দৈর্ঘ্য কত। ঠিক আছে, তারটার প্রকৃত দৈর্ঘ্য কত। আচ্ছা, তাহলে দেখো আমি এই অংশগুলোকে মুছে দিচ্ছি, এগুলোর তার কোনো দরকার নেই, এগুলোকে আমি দেখো মুছে দিচ্ছি। তাহলে তারের প্রকৃত দৈর্ঘ্য কিন্তু জানতে চেয়েছে। আচ্ছা, আগে আমরা এই তারটার দৈর্ঘ্য কত দেখি। এই তারটার দৈর্ঘ্য মানে এই যে এইখান থেকে শুরু হয়ে এই যে এইখান থেকে হয়ে এই যে এইটুকুনি দৈর্ঘ্য দেখি। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের তার জন্য আমাদের কি করতে হবে, এইখান থেকে এতটার মাপ, এখান থেকে এতটার মাপ, এখান থেকে এতটার মাপ বের করতে হবে। মানে কি করতে হবে, এটার পরিসীমা বের করতে হবে, তাই না? তাহলে আমরা কি লিখবো, বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে দেখি পরিসীমা কত। পরিসীমা হলো কিন্তু, পরিসীমা বের করবার সূত্র কি, 4 গুণ বাহু। তাহলে আমরা বাহুতে কত লিখবো, বাহু কত পেয়েছি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 11 করে হলে কত হচ্ছে, 44 সেমি। তাহলে আমরা খুব ভালো করে দেখো, আমরা কতটুকুনির মাপ পেয়ে গেলাম, কতটুকুনির মাপ পেয়ে গেলাম, এইখান থেকে এতটা হয়ে এতটা হয়ে এতটা হয়ে এতটা হয়ে এই যে এইখান থেকে পুরো। ভালো করে দেখবে, আমি যদি এগুলোর নাম দিই ভালো করে, এই তো এরকম বর্গক্ষেত্রটা ছিল। দেখো এই যে আমি যদি নাম দিই ABCD করে, তাহলে দেখো এইখান থেকে এতটার মাপ, তারপর এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখান থেকে এতটার মাপ, টোটাল আমরা কত পেলাম, 44। তার মানে এই তারটা কোন তার বেঁকিয়ে হয়েছিল, ভালো করে দেখবে, এই তারটা বেঁকিয়ে হয়েছিল, তাই না? এই তারটা বেঁকিয়ে, তার মানে এই তারটাই তো ছিল এই তারটা, তাই না? তাহলে এই তারটার মাপ কত হচ্ছে, 44। বোঝা গেল? কত হচ্ছে এই তারটার মাপ, 44। আর আমি তোমাদেরকে বলেছিলাম এই তারের মাপও যা, এই তারের মাপও কি ওই একই হবে। তাহলে এই তারটার মাপ কত, এই যে এইখান থেকে এতটা, এই তারের মাপ কত, সেই 44ই হবে। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে সবাই। এই তারটার মাপও যা 44, এই তারটার মাপও তাই 44। তার মানে তারটার টোটাল মাপ কত ছিল, তারটা প্রথমেই একদম টোটাল কত ছিল বলো তো। তার মানে তারটা কিন্তু টোটাল ছিল 88, তাই না? বোঝা গেল? এতটা ছিল 44, আবার এতটা হলো 44। তাহলে এই হলো তারটার প্রকৃত দৈর্ঘ্য। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছি তারের প্রকৃত দৈর্ঘ্য কত। তাহলে আমরা লিখবো অতএব তারটির প্রকৃত দৈর্ঘ্য তাহলে কত হবে বলো তো, প্রকৃত দৈর্ঘ্য। তোমরা দেখো এইখান থেকে এতটা ছিল 44, যখন মাঝখান থেকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, এখান থেকে এতটা 44, আবার এইখান থেকে এতটা হলো 44। তার মানে টোটাল কত হচ্ছে, 44 যোগ 44 অর্থাৎ 88 সেমি। বোঝা গেল? এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ।